এই বর্তমান সরকার 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে বিএনপি মেজরিটি সিট নিয়ে সরকার গঠন করেছে। দেখেন আপনারা আমাদের এই সরকারকে নিয়ে বিএনপিকে নিয়ে আগে বিভিন্ন মিডিয়ার বিভিন্ন সুশীল সমাজ কি নেতিবাচক কথাবার্তা বলতো। আজ দেখেন সরকার গঠন করার পরে বাংলাদেশে এমন কোনো একটা কাজ এই বর্তমান সরকার করেনি যাতে মানুষ সমালোচনা করে। আপনারা যারা আমাদের ভোট দিয়েছে এই হাতের কালি মোছার আগেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি যে কথাগুলো বলেছিলেন সেই কথাগুলো বাস্তবায়ন করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। দেখেন ফ্যামিলি কার্ড নিয়ে আমাদের বিরোধী মহল অনেক ধরনের বাজে মন্তব্য করেছিল। আজ দেখেন হাতের কালি মোছার আগেই ফ্যামিলি কার্ড, খাল খনন কর্মসূচি, বিভিন্ন মসজিদ মন্দিরের ইমাম মুয়াজ্জিন এবং পুরোহিতরা সেবক যারা আছেন সবাইকে সম্মানী ভাতা দিচ্ছেন এবং কৃষি কার্ড এই 14 এপ্রিল কৃষি কার্ড চালু করবে। আরও যে সমস্ত ওয়াদা দিয়েছেন তিনি সবগুলো বাস্তবায়ন করছেন। সেই ধারাবাহিকতায় আমরাও গোপালগঞ্জে কিছু কমিটমেন্ট করেছি। বিশেষ করে আমি দেখেন এই হাসপাতালে 24 ঘন্টা অপারেশনের ব্যবস্থা করবো ইনশাল্লাহ। এই হাসপাতালে কত সমস্যা, এই ডাক্তার আনতে যে আমি মিনিমাম 5 দিন ডিজি হেলতে গিয়েছি। অনেক মন্ত্রী এমপিরা একটা ডিউ লেটার দিয়ে রেখে দেয়, কিন্তু আমি তাতেও বসে নেই। আমি সরাসরি কথা বলতেছি। আমি আমাদের বোর্ড মিটিং একটা মিটিং হয় পদায়নের জন্য, বোর্ড মিটিং হলে আমরা ডাক্তার পেয়ে যাচ্ছি। আমি গোপালগঞ্জের জন্য গোপালগঞ্জে কাজ করতে দেখেন আমাদের একনেকের প্রথম বৈঠকে কিন্তু গোপালগঞ্জ ডেন্টাল মেডিকেল কলেজ অনুমোদন দিয়েছে। এই জন্য আমরা সর্বোচ্চ আমরা গোপালগঞ্জে 3 জন এমপি আছি, সেলিমুজ্জামান সেলিম ভাই, জিলানি ভাই এবং আমরা 3 জন একসাথে গোপালগঞ্জের উন্নয়নের জন্য কাজ করতে চাই। আপনারা যারা এই চেয়ারম্যান আছেন, এই গোপালগঞ্জের সুধী সমাজ যারা আছেন, আমি যখন মাঝে মাঝে আমরা মন্ত্রণালয়ে যাই আমরা তখন অবাক হয়ে যাই। দেখেন আমাদের গোপালগঞ্জে 17 বছর প্রধানমন্ত্রীর জেলা ছিল, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জেলা ছিল। আমাদের গোপালগঞ্জ সদরে তেমন কোনো উন্নয়ন নেই। দেখেন আমি ছোট্ট কয়েকটা উদাহরণ দিব। আমরা কি চাই রাজনীতিবিদদের কাছ থেকে, এই যে আপনারা যারা চেয়ারম্যান আছেন, দল যখন ক্ষমতা আসবে, দেখেন আমাদের মেডিকেল কলেজে আমাদের স্বাস্থ্য একটা ইম্পর্টেন্ট বিষয়। আমাদের যে চাহিদা আছে, বেসিক নিড আছে, তার মধ্যে স্বাস্থ্য, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান এইসব কিন্তু ইম্পর্টেন্ট জায়গা। আমাদের গোপালগঞ্জ মেডিকেল কলেজ আমাদের ট্রিটমেন্ট করার জন্য কোনো ব্যবস্থা আছে? একটা আইসিইউ নাই, একটা সিসিইউ নাই। এই 17 বছরে কি পারতো না? একটা কথা বলে কত টাকা লাগে? 20 লাখ, 20 কোটি টাকা লাগে, 30 কোটি লাগে, এই অনটুর ব্যাপার ছিল। কিন্তু আমাদের এখানে একটা আইসিইউ নাই। দুর্ভাগ্য। আমাদের অনেক কথা বলতে হচ্ছে, অনেক মানুষ ভাবে কি জানেন, গোপালগঞ্জে মানে স্বর্ণের চাদরে মোড়ানো গোপালগঞ্জে উন্নয়নের জোয়ারে মানে ভাসছে, কিন্তু কি হয়েছে? আমাদের কোনো উন্নয়ন হয়নি। আপনাদের পৌরসভায় পানির জন্য হাহাকার করে বেড়ায়, পানির জন্য মানুষ হাহাকার করে বেড়াচ্ছে, পানির লাইন দিতে পারে না। পৌরসভায় এক্সটেনশন করেছে 3 গুণ। আপনারা জানেন এই গোপালগঞ্জ যখন পৌরসভাটা স্থাপিত হয়, নতুন বিল্ডিংটা হয়, তখন একটা পানির পাম্প না ট্যাঙ্কি কি বলে ভাই, পানির প্ল্যান্ট করা হয়েছে সেই 1991 সালের সময় পরে। এরপর 3 গুণ এই পৌরসভার এক্সটেনশন হয়েছে। আগে যে চাহিদা ছিল 10,000 লিটার, নাকি এখন 30-40,000 লিটার। কিন্তু সেই ট্যাঙ্কিটা পানির প্ল্যান্টটা সেই আগের 40 বছর আগের পানির প্ল্যান্ট। কারণ আমাদের এই পৌরসভাকে একটা পানির প্ল্যান্ট করা যেত না? এই 17 বছরে একটা পানির প্ল্যান্ট করা হয়নি। এই পানির প্ল্যান্ট পানি দেখলে খাইতে ঘৃণা করে, কিছু হয়নি। আমি ডিও লেটার দিয়েছি গত সপ্তাহে মানে পানির প্ল্যান্ট ঠিক করার জন্য, কিন্তু আমার এখন ডিও লেটার দেওয়া লাগতেছে। আর আগে তো মুখ দিয়ে বললেই হয়ে যেত। শুনছি হাজার কোটি টাকা এই পৌরসভায় বরাদ্দ হয়েছে। তা কি কাজ করেছে? যেগুলো খুবই দরকার, যেগুলো ইমার্জেন্সি দরকার, সেগুলোই তো করি নেই। তাই আপনারা যারা আছেন বিবেকবান, আমাদের গোপালগঞ্জ শহরে চলার মতো, আমাদের গোপালগঞ্জ শহর কই? আমাদের গোপালগঞ্জ শহরে 2টো গাড়ি একসাথে ক্রস করতে পারে না।
কোনো রাস্তায়, শহরের কোনো রাস্তায় দুটো গাড়ি একসাথে ক্রস করতে পারে না। দেখেন মাদারীপুর পৌরসভার উন্নয়নের জন্য 5,400 কোটি টাকা বরাদ্দ হয়েছে আওয়ামী লীগের আমলে। সেই ফান্ডটা এই 2 বছর স্থগিত ছিল, সেই ফান্ড চালু হচ্ছে। আমাদের গোপালগঞ্জ শুনছি অনেক ফান্ড, সেই ফান্ড কোথায় গেল, সেই কি করেছে? গোপালগঞ্জ শহরের কোনো এক্সটেনশন করা হয়নি। গোপালগঞ্জ শহরের রাস্তাঘাটে ভর্তির জন্য জমি অধিগ্রহণ করেন, কিছুই নেই। আমাদের কোনো একটা শহর নেই। গোপালগঞ্জে মানুষ একটা কেনাকাটা করবে, একটা বাজার করবে, ভালো কোনো ডিপার্টমেন্টাল কোনো স্টোর নেই, কোনো ব্র্যান্ডের কোনো দোকান নেই। আমাদের হয় খুলনা, নয় ঢাকা যেতে হয়। আমাদের গোপালগঞ্জ 17 বছর সাবেক প্রধানমন্ত্রীর ডিস্ট্রিক্ট গোপালগঞ্জ, কিছুই আমাদের হইলেই। এখন আমরা সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমরা যতটুকু পারি আমরা করতে চাচ্ছি। রেল লাইনের কথা বলেছেন, এই মাসের লাস্ট উইকে ইনশাআল্লাহ গোবরা থেকে ঢাকা থেকে প্রথম আসবে, ঢাকা থেকে গোবরা এই মাসের লাস্ট উইকে আসবে। আমরা মন্ত্রীর সাথে কথা বলেছি, রেলের দিদির সাথে কথা বলেছি, আমাদের অনুমোদন হয়ে গেছে। আরো একটা সংবাদ আপনারা জানেন, আমাদের সেলিম ভাইয়ের নির্বাচনী আসন মোকশেদপুর, ঢাকা থেকে বেনাপোল একটা রেল লাইন যেত মোকশেদপুরের উপর দিয়ে, কোনো স্টপেজ ছিল না। আগামী 14ই এপ্রিল 1 বৈশাখ গোপালগঞ্জে প্রথম ওই ঢাকা থেকে বেনাপোলের যে রেল লাইন যাবে তার স্টপেজ মোকশেদপুর চালু হচ্ছে। আর আমাদের গোপালগঞ্জ থেকে রেল লাইন চলবে এই মাসের লাস্ট উইকে, সম্ভবত আমরা উদ্বোধন করবো ইনশাল্লাহ। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা নিরলসভাবে গোপালগঞ্জ জন্য কাজ করে। দেখেন আজ এই রেলের কথা আপনারা বলছেন, এই রেল লাইন চালু হয়েছে 7-8 বছর। আমরা যদি এখন বলে কইয়া রেল লাইন চালু করতে পারি, বিগত সরকার তাদের গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট যেভাবে নিরঙ্কুশ ভাবে আপনারা যে ভোট দিয়েছেন, পারত না রেল লাইন করতে? কিছু করি নেই, রেল লাইনটা করি নেই। করছে কি, ঢাকাতে গোপালগঞ্জকে রাজশাহীকেও যায়, ভালো কথা, রাজশাহী করেছেন, মোস্ট ওয়েলকাম। কিন্তু রাজশাহী করার 6 মাস 1 বছর পর তো ঢাকামুখী তো আমাদের রেল লাইন চালু করতে পারতেন। এটা তো তাদের জন্য করা তো কোনো ব্যাপারই ছিল না, কিন্তু কিছুই করি নেই। গোপালগঞ্জে কি করেছে ভাই? গোপালগঞ্জে কি হয়েছে আপনাকে একটা কথা বলি। গোপালগঞ্জ হয়েছে একটা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ হয়েছে একটা মেডিকেল কলেজ। এই মেডিকেল কলেজে আর বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জের কোন ছেলে মেয়ে তেমন লেখাপড়া করে? আমাদের যদি কোন স্পেশাল কোঠা আছে? নাই। এখানে বিভিন্ন এলাকায় বিভিন্ন অঞ্চলের ছেলে মেয়েরা এখানে লেখাপড়া করছে। আমাদের গোপালগঞ্জে যদি ইন্ডাস্ট্রিয়াল পার্ক করতেন, সেই ইন্ডাস্ট্রিয়াল পার্ক হলে সেখানে কাজ করতো কারা? গোপালগঞ্জের সাধারণ মানুষ। গোপালগঞ্জ তাতে উপকৃত হতো, গোপালগঞ্জের মানুষের বেকারত্ব দূর হতো। ওইখানে সরকারি পদায়নে আসে সব বাইরের ডাক্তাররা, বাইরের ছেলেমেয়েরা পড়ে। আমাদের তো তেমন কোনো লাভ হচ্ছে না। আমাদের হয়েছে টেক্সটাইল ইঞ্জিনিয়ার, এই র্যাব যেখানে থাকে, আর্মি যেখানে থাকে, কিছু কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে। আমাদের গোপালগঞ্জে তো সার্বিক কোন উন্নয়ন হয়েছে? আমাদের কিছু হয়নি। আমাদের গোপালগঞ্জের সাধারণ মানুষ, আমাদের গোপালগঞ্জের খেটে খাওয়া মানুষ, আমার গোপালগঞ্জের নিরীহ মানুষের কোনো ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। তাই আমি গোপালগঞ্জের সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, গোপালগঞ্জের সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য কাজ করতে চাই। আমি যেবার এমপি হয়েছি, আমি বলবো আমি এমপি হয়েছি গোপালগঞ্জের সাধারণ মেহনতি খেটে খাওয়া মানুষের ভোটে এমপি হয়েছি। আমারে কিন্তু গোপালগঞ্জে যারা একটু এলিট শ্রেণীর লোকজন, যারা একটু প্রভাবশালী সম্প্রদায়ের লোকজন, তারা কিন্তু আমার কেউ ভোট দিনি। হয়তো ভোট দেওয়ার চেষ্টা করেছে, পারিনি। কি কারণে? তারা ভেবেছিল আমি মনে হতে পারবো না। সাধারণ মানুষ যারা আছে, এদের চা পাওয়ার কিছু নেই। এরা আমাকে ভালোবেসেছে, ধানের শীষকে ভালোবেসেছে। কি হবে না হবে ওটা তারা তাকাই দেখি নেই, কে জিতবে কে ঠকবে তা দেখি নেই। তারা ভোট দিয়েছে তারেক রহমানের ধানের শীষে, তারা ভোট দিয়েছে আমি ডাক্তার বাবুরা আমাকে ভোট দিয়েছে। তাই আমি সাধারণ মানুষের কাছে, সেই নিরীহ মানুষের কাছে, সে অসহায় মানুষের কাছে তাদের পাশে দাঁড়াবার জন্য অঙ্গীকারবদ্ধ। তাদের যে কোনো প্রয়োজনে, যে কোনো বিপদে আমি তাদের পাশে দাঁড়াবো।
আপনারা যারা এলাকার সমাজপতি, আপনারা যারা এই এলাকার প্রভাবশালী লোকজন, তারা যদি ওই লোকদের কোনো অন্যায় অত্যাচার অবিচার করেন, আমি কিন্তু ওই সাধারণ মানুষের পাশে থাকবো। আমি কিন্তু তাদের পাশে দাঁড়িয়ে আমি তাদের জন্য কাজ করবো। আমারে কে থেকে আমারে ভোট দিবে বা না দিবে ওটা আমার দেখার বিষয় না। আমি আমি গোপালগঞ্জ 2 আসনে সুশাসন চাই। আমি গোপালগঞ্জের প্রশাসনের যারা আছে আমি তাদের কাছে বলতে চাই, আমরা সুশাসন চাই। আমরা এখন সবাই কে আমাকে ভোট দিচ্ছে আর কে ভোট দিই নেই ও নিয়ে আমি আর এখন করে বিতর্ক করতে চাই না। কারণ এখন আমি সবার এমপি, আমাকে ভোট দিচ্ছে বা না দিচ্ছে আর সবাই আমার ভোট দিচ্ছে, আমি সবার এমপি হতে চাই। তাই আপনারা যারা আছেন, চেয়ারম্যানরা আছেন, এরাই সমাজ চালান। এই সমাজে যাতে কোনো অন্যায় অত্যাচার অবিচার না হয়, কোনো সাধারণ মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়, কোনো সাধারণ মানুষ যেন ভোগান্তির শিকার না হয়, সেই ব্যাপারে আপনারা সদা সর্ব প্রস্তুত থাকবেন। এই জন্য যদি আপনাদের আমার সহযোগিতা দরকার হয়, আমাকে আপনার পাশে থাকতে হয়, আমি সর্বোচ্চ দিয়ে আপনাদের পাশে থাকবো। তাই আর আপনারা যারা চেয়ারম্যানরা আছেন, আপনারা কারোর সাথে কোনো অনৈতিক লেনদেনের ব্যাপার করবেন না। আপনারা আপনাদের যে সময় আছে, হয়তো বা দ্রুত নির্বাচন হবে, বিভিন্ন আইন সংশোধন হচ্ছে, অথবা আপনাদের মেয়াদ যে কয়দিন আছে, আপনারা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষের জন্য আপনারা কাজ করবেন। আপনাদের বিভিন্ন এলাকায় সালিশ দরবারে বিভিন্ন অসহায় মানুষকে ঠকানো হয়, নির্বাচনের নিশায় প্রভাবশালীদের পক্ষে অবস্থান নেয়, ওইসব আপনারা করবেন না। আপনারা যদি দেখেন ন্যায়ের পক্ষে থাকেন, আল্লাহ যদি আপনাদের চায়, কোন শক্তি আপনাদের ঠেকাতে পারবে না। এবারে এই নির্বাচন নিয়ে আমি আরেকটি কথা বলছি। আল্লাহ চেয়েছে বিদায় আমি এমপি হয়েছি, আল্লাহ রহমান না থাকলে আমি এমপি হতে পারতাম না। আমি দেখেন আমি নির্বাচন করেছি, আমি আমাদের দলের সিটিং নিয়ে আমি নির্বাচন করেছি। এই কয়েকটা ছেলে, তাদের কিন্তু মুখে সাদা দাড়িও নেই, হয় ক্লিন শেভ করে, না বয়স কম, আমার থেকেও কম, হয়তো আমার থেকে 2-3 বছরের বেশি। আমি এদের নিয়ে নির্বাচন করেছি। আল্লাহ চেয়েছে, আমার সবসময় ইচ্ছা সৎ ছিল। 12ই ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে। আপনারা গোপালগঞ্জ কি কোথাও কোনো একটা অঘটন ঘটেছে? গোপালগঞ্জ এমপি কোথাও যে কোনো কিছু করেছে, কাউকে ডেকেছে শুনেছেন? না, আমি এসব পছন্দ করি না। আর আমার নাম ভাঙায় যদি কেউ কিছু বলে করে, আপনারা তা বরদাস্ত করবেন না। আমি কোনো কিছু এই মানুষ কষ্ট পাক, মানুষ দুঃখ পাক, এমন কোনো কাজ আমি করতে চাই না। দেখেন এবার আপনারা আমার অনেকে ভোট দেন নেই, আগামীবার যে দিবেন না এর কোনো গ্যারান্টি আছে? আমি যদি ভালো কাজ করি, যদি আমি নমিনেশন পাই, যদি আমি ইলেকশন করি, তখন কিন্তু আমি এবার যে দিন আগামী দেবেন এর কোনো গ্যারান্টি আছে? আমার কাছে অনেকে আছে, দেখবেন তাদের চাপ আর দ্বন্দ্বে তাদের 100% আমি তাদের ফুলফিল করতে পারবো না। পারবো? আমার সাথে যারা আছে অনেকে আমার বিরোধিতা করে বসবে, এটা স্বাভাবিক, এটা আমি মেনে নিয়ে আগাচ্ছি। এই জন্য ভাই, আপনারা যারা আছেন, আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমি যেন গোপালগঞ্জের সাধারণ মানুষ যে প্রত্যাশা নিয়ে আমাকে ভোট দিয়েছে, আমি যেন সেই প্রত্যাশা পূরণ করতে পারি। আমি যেন গোপালগঞ্জের মানুষের কল্যাণে যেন আমি কাজ করতে পারি। আমি যে এমপি হয়েছি, আসলে আমার পার্সোনাল নিজের মনে আমি যে এমপি হয়েছি আমার ভিতরে মনে হয় না আমি এখনো সাধারণ মানুষের সাথে আগে যেভাবে আছি সেইভাবে থাকতে চাই, আমি সেইভাবেই চলতে চাই। তাই আপনারা আমাকে সার্বিক সহযোগিতা করবেন, আপনারা আমাকে পরামর্শ দিয়ে কিভাবে যদি কোথাও কোনো অন্যায় অবিচার হয় আপনারা আমাকে বলবেন। দেখেন সবকিছু কিন্তু আমার কানে আসে না, আমার কানে যদি কোনো কিছু আসে আমি তখন সেটার ব্যাপারে ব্যবস্থা নিতে পারি। যদি এর গোপনে যদি কোনো কিছু হয়, যদি আপনারা মনে করেন অন্যায় হচ্ছে, একটা জুলুম হচ্ছে, একজন মানুষের উপর জবরদস্তি করছে, আমাকে অবশ্যই আপনারা বলবেন, আপনারা আমাকে বলবেন। আর যারা এখানে সরকারি কর্মকর্তা কর্মচারী বৃন্দ আছে, তাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা নির্বিঘ্নে, আপনারা নিশ্চিন্তে কাজ করবেন। যেটা আইনের মধ্যে, যেটা করলে এই গোপালগঞ্জের সাধারণ মানুষ, গোপালগঞ্জের 2 আসনের মানুষ উপকৃত হবেন, সেই প্রজেক্টগুলো, সেই পরিকল্পনাগুলো আপনারা করবেন। আপনারা
সরকারি টাকা পয়সা বিভিন্ন জায়গা অহেতুক যার দরকার নেই। আমি শুনেছি গতকাল সংসদে আমার কাছে কিছু কথা আসছে যে এই খাল খনন করা হচ্ছে, যে খালগুলো 2 বছর আগে সেই খালগুলো এস্টিমেট দিচ্ছে, যাদের আগে তো কাজই হয়নি, কোনো মধ্যে টাকাটুকু নিয়ে গেছে, এবার সব কাজ করতে হবে। আপনারা কোনো কিছু করার আগে সরজমিনে যাবেন, যেটা করা দরকার, যেটা ন্যায়সঙ্গত। যদি আমার পাশের কেউ বলে যে এটা করে দিতে হবে না, যেটা ন্যায্য, যেটা সাধারণ মানুষ উপকৃত হবে, সেটা আপনারা সরজমিনে দেখবেন। যদি উপযুক্ত হয়, দিবার মতো হয়, আপনারা নির্বিঘ্নে দিয়ে দেবেন। আপনারা সেই কাজগুলো আপনারা পাশ করার জন্য সর্বোচ্চ করবেন। আর যেগুলো দরকার নেই, যেগুলো অনার্থক সরকারি টাকার অপচয় হবে, সেইগুলো দেওয়ার দরকার নেই। আপনারা একটু সরজমিনে যেয়ে দেখবেন। আপনারা যারা অফিসারে আছেন, উপজেলা অফিসার আছেন, আপনাদের দেখেন, আমরা চাই না গোপালগঞ্জে কোনো গডফাদার হোক। দেখেন, বিগত সালে গোপালগঞ্জে কোনো গডফাদার ছিল না, এখন ইনশাল্লাহ গোপালগঞ্জে কোনো গডফাদার জন্ম নেবে না। আমরা গোপালগঞ্জ একটা শান্তিপ্রিয় ডিস্ট্রিক্ট, একটা গোপালগঞ্জ। দেখেন, গোপালগঞ্জ আসলে কোনো বিভিন্ন শহরে বাহিনী আছে, গোপালগঞ্জে এইসব কিছু আছে? বিগত সালে ছিল না, ইনশাল্লাহ ভবিষ্যতেও গোপালগঞ্জের কোনো বাহিনীর জন্ম হবে না, গোপালগঞ্জে কোনো গডফাদারের জন্ম হবে না। কারণ আমরা এইগুলো চাই না। এইগুলো হলে অনেক অনৈতিক দাবি পূরণ করতে হয়, আমরা এইগুলো চাই না। জনগণ যদি চায় আমি আগামী ইলেকশন করি, ভোট দেবে, জনগণ না চাইলে আমার ভোট দেবে না। এই জন্য আমরা জনগণের জন্য কাজ করতে চাই, আমরা কোনো বাস্তানি বাহিনী গঠন করতে চাই না। তাই আপনারা যারা আছেন সবাই শান্তিপূর্ণভাবে একটা আধুনিক গোপালগঞ্জ বিনির্মাণের জন্য যা যা দরকার, আপনারা যারা সরকারি কর্মকর্তা বিন্দু আছেন, আপনারা যে সমস্ত বাজেট দরকার, যে এই সব জায়গা গোপালগঞ্জের উন্নয়ন ঘাটতি আছে, আপনারা সেই বাজেটগুলো রেডি করেন, আপনারা সেই ডিও লিটারগুলো রেডি করেন, আমাকে দেন। আমি মন্ত্রণালয়, প্রতিটা মন্ত্রণালয়ে আমি ডিও লিটার দিতে চাই। যদি আমার গোপালগঞ্জের কোনো উন্নয়নের অভাব রয়েছে, দরকার, আপনারা আমাকে বলবেন। আমি সর্বোচ্চ দিয়ে ঢাকায় সচিবালয় এবং সরকারে যে আমি নিজে থেকে এই গোপালগঞ্জের জন্য কাজ করতে চাই। আমি গোপালগঞ্জের উন্নয়ন চাই, গোপালগঞ্জের শান্তি চাই, গোপালগঞ্জের সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে গোপালগঞ্জে বসবাস করতে পারে, সেই ব্যাপারে আপনারা যারা আছেন, সরকারি কর্মকর্তা বিন্দু আছেন, আপনারা আমাকে সহযোগিতা করবেন। আপনারা যে সমস্ত চেয়ারম্যান আছেন, আপনারা আমাকে সহযোগিতা করবেন, যাতে গোপালগঞ্জে আমরা কোনো শিরোনাম না হতে চাই। গোপালগঞ্জে আপনারা যারা চেয়ারম্যান আছেন, বিভিন্ন এলাকায় যে সমস্ত দুষ্কৃতকারীরা আছেন, দেখেন দুষ্কৃতকারী 2-3 জন, ওই 2-3 জনের কারণে টোটাল ইউনিয়ন কিন্তু পছলাইতে হয়। আপনারা দুষ্কৃতকারীদের বলে দেবেন, ওই মাদক সেবীদের বলে দেবেন, তোমরা এইসব করতে পারবো না। এই ব্যাপারে যে বলতে, কোনো কিছু করতে যদি আপনাদের সমস্যা হয়, আমাকে বলে, এই কাজ করতে যদি ভালো কাজ করতে আপনারা কোনো বিপদের মুখোমুখি হন, আমি সর্বোচ্চ ভাবে আপনাদের পাশে থেকে আপনাদের সর্বোচ্চ সহযোগী করতে চাই আপনাদের জন্য। তাই আপনারা সবাই মিলে, আমার দলের যে সমস্ত নেতৃবৃন্দ আছেন, তারা ও আমাদের এই গোপালগঞ্জ 2 আসনকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য, সুন্দরভাবে এই গোপালগঞ্জ 2 আসনকে এগিয়ে নেওয়ার জন্য আমার নেতা কর্মীরা সর্বোচ্চভাবে আপনাদের সহযোগিতা করবে। কোনো অনৈতিক কোনো আবদার চলবে না। যদি কেউ কোনো কিছু আপনাদের হুমকি ধুমকি করে, এইসব বরদাস্ত করা হবে না। আপনারা শান্তিপূর্ণভাবে গোপালগঞ্জের জনগণের জন্য আপনারা কাজ করবেন। যদি একটু ছাড় দিতে হয় যে এই কাজটা করলে রিজিট না থেকে গোপালগঞ্জের সাধারণ মানুষ উপকৃত হবে, আপনারা যারা সরকারি কর্মকর্তা বিন্দু আছেন, তারা আমাদের গোপালগঞ্জের জন্য আপনারা এই কাজটুকু করবেন। আর গোপালগঞ্জে যা যা করা দরকার, আপনারা একটু আপনাদের স্বশাসন ডিপার্টমেন্টে যে আপনারা একটু দেখবেন যে আমাদের জন্য কি কি দরকার, কি কি যা কিছু পাওয়া দরকার। আপনারা প্রতি মাসে, প্রয়োজনে প্রতি মাসে আমি একদিন উপজেলায় বসবো, উপজেলায় আসবো, আপনাদের সাথে মিটিং করবো। আপনাদের কি কি সমস্যা আছে, আপনারা কাজ করতে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে, আমার কাছে আপনারা শেয়ার করতে পারবেন। আমি আপনাদের পাশে থেকে সর্বোত্তভাবে আপনাদের আমি সহযোগিতা করবো। তাই